সারা রাত মুষলধারে বৃষ্টির পর আজ সকাল সকাল কচি রোদ্দুরে দেখা মিলল। শীতের তাপ আজ হালকা। বসন্তের সময় একটু কম শীত, আর গ্রীষ্মের সময় শীত হালকা গরম মিলিয়ে উফ, আরামদায়ক ওয়েদার। কাশ্মীর মূলত পর্যটকদের কাছে আকর্ষণীয় শহর, আর সবচেয়ে বেশি গ্রীষ্মের আরামদায়ক ওয়েদারে তাদের ভিড় হয়। সবসময় অতিরিক্ত শীতপ্রবল শহরটা গ্রীষ্ম মানেই সুখের সময়, তখন ঘুরে ফিরে প্রচুর আনন্দ। কিন্তু আয়নার পছন্দই বসন্তকে, ফুল প্রেমী সে। তার মধ্যে প্রতিটি ফুল প্রেমীদের কাছে বসন্ত মানেই সুখ, বসন্ত আর আনন্দ আর আনন্দ। এই খানবাড়ি শুধু কাশ্মীর নয়, আন্ডারওয়ার্ল্ডের বিশাল সুন্দর প্রাচীন আমলের বাড়িগুলোর মধ্যে খানবাড়ির নামও উঠে এসেছে। তুতুল বলেছিল এই খানবাড়ি নিয়ে ম্যাগাজিনে ছাপা হয়, সঙ্গে ছাপা হয় এই পরিবারের প্রতিটি সদস্যদেরকে নিয়ে। বড় লোক যদি আজ না ঘুমিয়ে জেগে কাটায়, সেটাও নাকি ম্যাগাজিনে ছাপা হয়। আয়না এতটুকু খুব করে বুঝে গেছে। আমি বলেছে বড় লোকেদের সব কিছুতেই বিলাসিতা। নিজস্ব মোবাইল কখনো না থাকায় এসব সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ নয় সে। যা সব শোনা কথা, তাদের পরিবারের নিয়ম অনুযায়ী শুধুমাত্র ভার্সিটিতে ভর্তি হওয়ার পর নিজস্ব মোবাইল ফোন দেওয়া হয় তাদের পূর্বের নিয়ম। যদি হয়তো তা হলো এই খানবাড়ির ভয়ঙ্কর উপস্থিতির কথা। এই পৃথিবী যে আছে একটু একটু হয়তো সে জানতে পারত। কতক্ষণ সন্ধ্যায় কিছু সময় বাদে ঘুমিয়ে পড়ায় আজ খুব সকালেই ঘুম ভেঙে ছায়নার। এমনিতে ঘুম কাতুর সে, যেখানে পড়ে সেখানেই ঠাস করে ঘুমিয়ে পড়ে। আশেপাশে সময় নিয়ে চোখ বুলিয়ে দেয়। যখন সম্পূর্ণ রুমে নিজেকে একা আবিষ্কার করলো, তখন বুকে ফিরে আসে তৃপ্তির একটা নিঃশ্বাস। উফ, শান্তি। এটাই তার বুক ছেড়ে বেরিয়ে এলো। এই ভয়ঙ্কর পুরুষের উপস্থিতি তার কাছে শ্বাসরোধ করা ভয়। আজরাইল হয়ে মানুষ রূপে তার জীবন এসেছে। ঘুম থেকে উঠে আজ আরামদায়ক নিঃশ্বাস ফেলে জলদি জলদি ফ্রেশ হয়ে টিপটাপ হয়ে বিছানায় বসে পড়ে। হঠাৎ মনে পড়ে গতকালে বিশাল একটা বাগান দেখেছিল, যার পাশে বিশাল সুইমিং পুল আর খোলা মাঠের মতো জায়গা, যেখানে ছাতা দিয়ে সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে। মূলত সেই বাগানে আয়নার টিউলিপ ফুল দেখেছিল, যা দেখার পুনরায় ইচ্ছা জাগে মনে। মেয়েটা বড্ড ফুল পোকা, একবার দেখলে হাত নিষ্পিস করে ছুঁয়ে দেওয়ার জন্য। বিশাল ঘরটায় একবার সতর্ক হয়ে চোখ বুলিয়ে নেয়, তারপর উঠে দাঁড়ায়। ছোট ছোট কদমে পেছনের বিশাল খোলা ব্যালকনিতে গিয়ে ধীরে দরজা খুলে এগিয়ে যায়। বন্দি জীবন তার পছন্দ নয়, তার তো খোলা আকাশ, নরম বাতাস আর দূরে ওই স্নিগ্ধ ফুল পছন্দ। কিন্তু নিয়তি তাকে বন্দি জীবনে বারংবার ফেলে দেয়। এই এত বড় বাড়িটা সে একা একটা নিরীহ প্রাণী, যাকে বন্দি করেছে এই রাক্ষসপুরের রাক্ষসটা। বড় বড় চোখে আশপাশে সৌন্দর্য দেখে, মুখ ফুটে টানা 3 দিন পর একটু হাসির দেখা মেলে, ভুলে যায় অবস্থান। একটু এসে বিড়বিড় করে, সত্যি এটা স্বর্গের মতো সুন্দর, যেমন তুতুলদি বলেছিল। চোখ বুজে শ্বাস টেনে নিতে ফুলের সুবাস নাকে প্রবেশ করে। আহা, কি সুখ হয়! হঠাৎ বাস্তবতা মনে পড়তে হাসি থেমে সঙ্গে সঙ্গে আধা নেমে আসে। চোখ টলমল করে কি আবার ক্ষণিকের মাঝে টুপটাপ করে পানি বেয়ে পড়ল চোখ দিয়ে। ভাঙার অসহায় গলায় পুনরায় বিড়বিড় করে, উফ, সৌন্দর্য দেখতে স্বর্গ হলেও কিন্তু সত্যি এটা স্বর্গ নয়, বরং নরক। আমার নরক, যেখানে বন্দি আমি। এই বিশাল কাটামুক্ত দেওয়াল, রাজকীয় বিশাল গেট আর শতখানেক সিপাহী দিয়ে গড়া সাম্রাজ্য আমার জীবন্ত নরক। ফুপিয়ে ওঠে, হাতের উল্টো পিঠে চোখ মুছে পিটপিট করে নিজের বন্দি জীবনটাকে দেখে। আয়না ধরে নেয়, শুধু শতখানেক সিপাহী নয়, হাজারখানেক হবে। এমন বিলবিল করা পাহাড়ে দিচ্ছে। আবার সে শুনেছে খানবাড়ির সাথে কোয়ার্টারে নাকি গার্ড আর সার্ভেন্টদের জন্য তৈরি হয়েছে যুদ্ধে যাওয়ার মতো সৈনিক। এই খানদের জন্য নিজেদের ক্ষমতা টিকে রাখতে বিশাল সৈন্য পেলে পুলে বড় করছে, শক্তিশালী আর হিংস্র করেছে। সে যদি পালাতে চায়, দরজা পর্যন্ত যেতে 10 বার ধরা খাবে। যদিও কোনো ম্যাজিক হয়ে গেট পেরিয়ে গেল, তবু সমস্ত গ্রাম, না না, পুরো কাশ্মীর তাকে আবারও সসম্মানে এই খানবাড়িতে ফেলে যাবে নিঃসন্দেহে। উক্ত চিন্তা মাথায় আসতে মুখমণ্ডল অসহায় হয়ে ওঠে। সঙ্গে যোগ হলো ইয়াসমিন জামানের কথা। মিনিটে কয়েকবার মনে পড়ে, তার বুকে প্রচণ্ড কষ্ট হয় তার কথা ভাবতেই। আমি যেখানে যাই কষ্ট সঙ্গে নিয়ে যাই। আজকে আমার জন্য মণি তুতুলদি ভালো নেই, শুধুমাত্র আমার ভুলের জন্য সবাই কষ্ট পাচ্ছে।
কেন আমি তোমার নিষেধ মানিনি মনিদি? কেন আমার খুব কষ্ট হচ্ছে? তোমার কথা খুব মনে পড়ছে। কেন নিয়ে যাচ্ছ না আমায় তোমরা? ওনার কোণা দিয়ে ঢলে পড়া চোখ মুছে অসহায়ভাবে বিশাল গেটের দিকে তাকায়। একটা খেয়াল হাতে সেদিকে নজর বুলিয়ে দেখে আজকে পেছনের গেটটা খালি। গতকাল তো কালো পোশাকধারী গার্ডগুলো কিলবিল করছিল, আজ শূন্য। এ জায়গা থেকে গুনগুনে অনেক দূরে পেছনে থাকা গার্ড হাতে বন্দুক হাতে গার্ডগুলো ঘোরাঘুরি করছে। কিন্তু ভুল করেও তৃতীয় তলার দিকে চোখ ফেলছে না। গতকাল ইরফান জানিয়েছে বাইরের লোক থাকবে একদমই বাইরে, যেন ভুল করেও তারা এই তিনতলার দিকে একবারও নজরে না আসে। এমনিতে সবসময় তাকে বেলকনিতে আসার পারমিশন দিয়েছে। তাই তো আজ ঘোড়া অনেকটা ঘন্টা পেরিয়ে একটু আলো দেখা পেয়েছে। হঠাৎ পেটে শক্ত একটা হাতের সাপের মতো পেঁচে ধরতেই চমকে লাফিয়ে উঠতে চায় সে, কিন্তু এতটা শক্ত আর বলিষ্ঠবান হাতে তলিয়ে যায় আয়নার ছোট্ট শরীরটি। থরথর করে কাঁপে মেয়েটা। আগর চন্দন, কাঠ আর পরিচিতের রাজকীয় সুঘ্রাণ চোখটা বুজে আসে তার। জড়িয়ে নেওয়া ভয়ঙ্কর পুরুষটিকে ভাবতেই কাঁপাকাঁপি বেড়ে যায় দ্বিগুণ। ইরফান চোখ বুজে তার আয়োজনের লম্বা বেনুনিতে মুখ ডুবিয়ে নরম শরীরের আষ্টে পৃষ্ঠে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। মেয়েটা আস্ত তুলোর বস্তা, কেমন মিশে গেছে। পরক্ষণে আয়নার কাঁপাকাঁপি পরিমাণ বেড়ে যাচ্ছে, সঙ্গে বাড়ছে শরীরে শীতলতা। তখন বিরক্ত ইরফান দুই চোয়াল শক্ত করে ছেড়ে নরম হাতে চেপে নিজের দিকে ঘুরিয়ে সাথে মিশিয়ে নেয়। মেরেছি? গমগমে পুরুষের গলায় লাফিয়ে ওঠায় না, মাথা ভয়ে নাইয়ে চটজলদি খুব আস্তে ধীরে বলে, না। কি আদুরে? ইরফান তখনও শক্ত মুখে পরখ করছে। তাহলে কাঁপছো কেন? আয়না একটু তাকিয়ে চোখ নামাতে যাবে, ইরফান শক্ত হাতে চোয়াল চেপে ধরতেই ব্যথায় কুঁকিয়ে ওঠে। চোখ লাল কেন? কাঁদতে নিষেধ করার পর কেন কাঁদছো? শেষের কথাটুকু বলার সময় নাকের পাটা ফুলে ওঠে। কালচে চাপদারি সমেত হলুদ মুখের আড়ালে ভয়ঙ্কর মর্মর শব্দ তুলতে ভয়ে হাঁসফাঁস করায় না। সাফাই গাইতে গাইতে বলে, কাঁদিনি তো। আমাকে অভিনয় শেখাও সুন্দরী। আয়না ভয়ে কুকড়ে ওঠে। ইরফানের ভয়ঙ্কর রাগের কারণ সেই সুন্দরী সম্বোধন তখনই করে যখন খুব বেশি তার প্রতি নয়তো খুব রেগে থাকে। এই মুহূর্তে ঘায়েল হায়না খুব রেগে। নরম হাত টেনে নিচে শক্ত হাতে চেপে ধরে গালে আরও চাপ প্রয়োগ করতে মেয়েটা উচ্চস্বরে কেঁদে উঠতে দেখে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। পরক্ষণে চুল টেনে ধরে। ড্যাম! বিরক্তি মুখমণ্ডল করে শক্ত হাতে দেওয়ালে বাড়ি মারে। কানারত আয়না ভয় কাঁপতে কাঁপতে দেওয়ালে মিশে যেতে চাইলে পুনরায় শক্তশালী পুরুষালী শরীরটাকে টেনে নিয়ে আসে। উত্তেজিত হাতে নরম গালে বুলিয়ে দিতে দিতে বলে, ইউ নো না, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। বারংবার কেন রাগাও? আমার রাগ অলওয়েজ 100% থাকে, কিন্তু তোমার কাছে আমি 0 থাকতে চেয়েছি। সেটা হজম হচ্ছে না। হোয়াট ইউ মেকিং মি অ্যাংরি? ওয়াই? পুনরায় নিজেকে আঘাত করতে দেখে ভয়ে মুখ লুকিয়ে থরথর করে কাঁপা শরীরটা চটজলদি কিছু বলতে চায়, কিন্তু কান্নার ফলে সেই কথা ভেঙে ভেঙে আসে। একটু একটু মনির কাছে দিয়ে আসুন না। রাগে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। বিড়াল চোখের শিরাগুলো যেন ছিঁড়ে গিয়েছে। সম্পূর্ণ চোখ ভয়ঙ্কর লাল ধারণ করেছে। ভয়ে আয়নার সব কিছু এলোমেলো হয়ে যায়। জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছে, সয়েছে কম বয়সে। বাবা মায়ের আদরে হওয়া ছোটখাটো অপ্রত্যাশিত হামলায় মুচড়ে গিয়ে সহ্য করতে না পারায় দিনের পর দিন অসহ্য যন্ত্রণায় কাটতেছে। কিন্তু এরকম ভয়ঙ্কর মানুষের সান্নিধ্য প্রথমবার শ্বাসও আয়নার পশম ভয়ে জমে দিচ্ছে। হঠাৎ গুলির শব্দে ভয়ে পালাতে চায়। এলোমেলো পায়ে দৌড়ে ছুটতে চাইলে শক্ত পুরুষেরই হাতে শক্ত টানে হেলে পড়ে। শক্ত হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। হাতে সোনালি নলের ব্যাডেজ বন্দুকটা জামার ওপর দিয়ে কোমরের দিকটা চেপে ধরতেই কাঁপাকাঁপি সব তৎক্ষণাৎ থেমে যায়। বড় বড় চোখে সাবের নিষ্ঠুর পুরুষের হিংস্র চোখে তাকিয়ে হিসিস এক ভয়ঙ্কর ধ্বনি কানের পাশে বেয়ে যায়, চলো ছোট্ট একটা গেম খেলা যাক। কথাটুকু বলেই কানের অতীতে হালকা স্পর্শ করতে ভীতু আয়না নেতিয়ে পড়তে চায়। ইরফান বাঁকা হেসে অপর হাতে গলা স্লাইড করতে করতে
শরীরের পেছানো ওড়না উগুর হাতে সরিয়ে চোখের পলকে পিলারের সাথে মিশিয়ে নেয়। এখন ছোট্ট গঠনের আয়না ইরফানের লম্বাটে সুঠাম শরীরের আড়ালে চলে যায়। ভয় মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে না এখনো, একইভাবে তাকিয়ে বড় বড় চোখে, যেন জলজ্যান্ত পুতুল। শ্বাস নিতে ভুলে গিয়েছে, অতিরিক্ত ভয়ে ফ্রিজ হয়ে গেছে মেয়েটা। নরম বেলি, ফর্সা কণ্ঠ, নালির মাঝ বরাবর নতুন এক তিল আবিষ্কার করল ইরফান। হালকা লালচে বাদামি তিলে নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে কামড়ে চেপে ধরা বন্দুক কন্ট্রোলারের সেই তিলে চাপে। শ্বাস নেও। সঙ্গে সঙ্গে জোরে জোরে শ্বাস নিতে থাকে আয়না। সেদিকে তাকিয়ে ডেভিল হেসে সেই লালচে তিলে আলতো চাপ প্রয়োগ করে। গেম স্টার্ট নাও। সঙ্গে সে মাথা নাড়িয়ে নানা বলে জলদি করে ওঠে। খেলবো না, আমি খেলবো না, সব কথা শুনবো। আচ্ছা যাও, শুধুমাত্র তোমার জন্য জীবনে প্রথম সিদ্ধান্ত বদলে নিলাম। চলো। দুটো শর্ত দেওয়া হলো তোমাকে। আমার মতো মনের মতো উত্তর হলে ভেবে দেখব, কেমন? চোখে ভেসে আসতে চায় অশ্রুকণা। সে জল টলমল চোখ দিয়ে কঠিন দৃষ্টিতে তাকে গলায় পুনরায় আলতো চাপ প্রয়োগ করে। কোনো ব্যথা না পায় সে খেয়াল রাখে, যাতে দাঁত চেপে গালে গাল চাপে। আর একবার চোখের পানি পড়েছে তো সম্পূর্ণ চাঁদের হাট আমি জ্বালিয়ে দেব, আই প্রমিস। তোমকে যায় না, খুব করে চায় চোখের পানি না বের করা হোক। গালে গড়িয়ে পড়ার পূর্বে খসখসা হাতে মুছে, ডান হাতে বন্দুক আয়নার গালে চেপে, অপর হাত দেওয়ালে ঠেসে পুনরায় খামখেয়ালিভাবে বলে, তোমার জন্য দুটো অপশন রয়েছে আনুজান। একটা ভুলে যাও, তোমার মনি এবং তার সংস্পর্শ সব কিছু। পৃথিবীতে এক আমি ছাড়া তোমার আর কেউ নেই, শুধু আমি আর আমি। তোমার সবটুকু জুড়ে শুধু এই ইরফান খান রয়েছে। ভয়ঙ্কর কথায় পুনরায় কঠিন পুরুষের মুখের দিকে তাকায়। খুব কান্না আসছে তার। হাত টেনে সরাতে চাইলে আরও শক্ত করে চেপে মুখ বরাবর সেখানে এনে ঠোঁট বুলিয়ে যায় জোর করে। কি কঠোর আর ভয়ঙ্কর পাগলামি! হাঁপিয়ে ওঠে আয়না, বলতে চায়, মনি না, আমি এই নিয়ম মানতে পারছি না। কিন্তু পরক্ষণে পুরুষের থমথমে গলায় থমে যায়, বরফের মতো জমে যায় শরীর। প্রথম সিদ্ধান্ত মেনে নাও, তাহলে সম্পূর্ণ চাঁদের হাট কুটির আগুনে দাও দাও করে জ্বলবে, আর যেটা তুমি নিজ হাতে জ্বালাবে। না না প্লিজ, আমি। হ্যাঁ তুমি জান, আমি তাদের বাঁচাতে পারি যদি কখনো তোমার মুখে আমি ব্যতীত অন্য কারোর আওয়াজ বের হয়, কিংবা আমার সঙ্গে সম্পৃক্ত ছাড়া অন্য কারোর জন্য চোখের পানি ফেলেছ। সেদিন ধ্বংসযজ্ঞ চলবে, আই রিপিট, ধ্বংসযজ্ঞ। ঘাড়ে না ঘষে জোরে নিঃশ্বাস টেনে নিল, যেন প্রিয়সী সম্পূর্ণ ঘ্রাণ নিজের ভেতর টেনে নিচ্ছে। এমন ভয়ঙ্কর কথা আর কাজে দিশেহারা হয়ে পড়ে আয়না। কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। আজ এলোমেলো হয়ে গেছে। কোনটা চুজ করবে মেরিজা? প্রথমটা? প্রথমটা? মাথা নিচু করে নিতে চাইলে বন্দুক চেপে থুতনিতে ঠেকিয়ে কণ্ঠনালীতে লালচে তিলের চুম্বন করতে মেয়েটা জোরে চোখ বুজে নেয়। পরক্ষণে কানে ফিসফিসে আওয়াজে পুনরায় কেঁপে ওঠে। পুরুষেরই মাতাল সুরে বলে ওঠে, গ্রেট, নাও কিপ সেইং দ্যাট ইউ আর অনলি মাই আনটিল আই অ্যাম স্যাটিসফাইড। কয়েক সেকেন্ড অতিবাহিত হয়েও মেয়েটার শক্ত শরীর দাঁড়িয়ে কাঁপতে দেখে থমথমে মুখে উগ্র হাতে গাল ছয়। স্যাটিসফাইড মি কুইকলি। আমি শুধু আপনার। এগেইন, আমি শুধু আপনার। এগেইন, আমি শুধু আপনার। পরপর কয়েকবার বলার পরও ইরফানের নেশালো দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত নজর বোলায় একবার। এগেন বলতে থাকায় মেয়েটা জোরে জোরে কেঁদে ওঠে। হাসে ইরফান, ঘাড় চেপে এদিকে সেদিকে করে, চমকায়, হেসে থুতনি চেপে ধরে মুখ বরাবর এনে চোখে তাকাতে ইশারা করে। একজোড়া নেশালো লালচে চোখের সাথে জল টলমলে বড় বড় ভীতু চোখ জোড়া চোখের মিলিত হতে ইরফান শান্ত গলায় বলে ওঠে, খুব শীঘ্রই এই শব্দগুলি তুমি দিনরাত জপে যাবে। শ্বাস থেমে আসতে চাইবে, কিন্তু তুমি থামতে নারাজ। আমি বাধ্য করব তোমায়, তুমি একান্ত আমার হবে। কিছু সময় বিরতি নিয়ে পুনরায় বলে ওঠে, তুমি আমার জীবনের ভয়ঙ্কর একজন, যার উপস্থিতিতে আমার সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। সবকিছু তছনছ করে দিয়েছ, ভেঙে গুঁড়িয়ে দিয়েছ আমার ভয়ঙ্কর সাম্রাজ্য। শোনো সর্বস্বরহীনী, তোমার মুখের এই মিথ্যে ভালোবাসার সংলাপ শোনার জন্য আমি আরও নিষ্ঠুর, আরও ভয়ঙ্কর হব।
তোমার ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। আমার একার ভালোবাসার পরিমাণ এতটা তীব্র, তুমি ভালো না বাসলেও আর কিছু আসে যায় না। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আমি তোমাকে চাই, শুধু তোমাকে। তুমি আর তুমি, এই পৃথিবী কিছুতেও পরোয়ানা করি না, শুধু তুমি ছাড়া। টপ টপ করে পানি গাল বেয়ে পড়ার আগে ঠোঁটে স্পর্শে যায় শুষে নেয়। খোলা বোতামে ফাঁকে বেরিয়ে আসা পুরুষালী বুকে বাম পাশে নরম হাত টেনে ছুঁয়ে দিয়ে চোখ বুজে নেয়। আয়নার জীবনে প্রথম এমন অগোছালো এলোমেলো স্পর্শে নুয়ে পড়েছে। থরথর করে কাঁপছে শরীর, নাম না যেন আবেশে। বুকের বাবা সে তোমার নামের ট্যাটু, শুধু একটা নাম নয়, আমার বুকের দলিলে তোমার স্বাক্ষর যে তুমি শুধু আমার। চমকে তাকায় আয়না, ভেজা লাল চোখ জোড়া জায়গায় চোখ বোলাতেই থমকে যায়। লোমহীন ফর্সা বুকের বাম পাশে গোটা গোটা অক্ষরে লেখা আয়ুজান শব্দটি এখনো তরতাজা রক্ত লেগে রয়েছে। সদ্য ট্যাটুটা শুকায় নেই, তাতে আয়নার হাতের চাপে রক্ত বেরিয়ে আসতে চাইছে। থমকে যায়। তিনি হাত আনতে চাইলেও পুনরায় সেখানে চেপে অপর হাত দিয়ে শরীর পেঁচিয়ে নেয়। আমার বুকে শুধু তোমার নাম নয়, সম্পূর্ণ তুমিটাই মিশে গিয়েছো জান। খান বাড়িতে উৎসব মানে এলাহাই কাণ্ড। আজ বাড়ির সবগুলো বড় বড় ছোট গেট খোলা হয়েছে, শত শত মানুষের ভিড় জমবে। এই তো কিছুক্ষণ সময় বাদে আজকে এই আনন্দ মিছিল শুধু একজনকে ঘিরে, সে হচ্ছে আয়না। দল বেঁধে তার জন্য দোয়া আর গিফট সমেত সকলে হাজির হচ্ছেন। যদিও মুখ দেখার সৌভাগ্য হবে না, তবু আনন্দী মিছিল সুখ মিলিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। আসফিয়া খান এদিকে সেদিকে পায়চারি করে সকলকে কাজের ভার বুঝিয়ে দিচ্ছেন। কোনো ভুল তিনি বরদাস্ত করবেন না। ইমরান খানের বিজনেস পার্টনারদের মধ্যে অনেকে চলে এসেছে, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। অপরদিকে ইসহাক, সবুর, গার্ড সমেত বিভিন্ন কাজে ব্যস্ত। আজকে অন্যদিনের তুলনায় শক্ত সিকিউরিটি, পা ফেলে বের হতে অনুমতি নিতে হচ্ছে। সোফিয়া চাচি শাশুড়ি নিকট দাঁড়িয়ে তার রাগের শিকার হচ্ছেন। আসফিয়া খান কোনো বিষয়ে খুব রেগে, যার ফলস্বরূপ তখন থেকে সোফিয়ার উপর চেঁচামেচি করছেন। একটা কাজ ঠিক মতো করতে পারছো না, কখন বলেছি লকার থেকে সব গয়না আনতে, এত সময় লাগে? ঘোমটা টেনে মাথা নুনিয়ে সোফিয়া হাসফাস করে। আমি জান ভুল। একটা শব্দে কেঁপে ওঠে সাফিয়া। কি ভুল হো? তুমি জানো না ভুল আমি পছন্দ করি না? জলদি মাথা নাড়িয়ে কাঁপতে থাকা শরীরে। আমি আমি আনছি আমি জান। যাও জলদি যাও। বিরক্তিকর মুখমণ্ডল করে সোফায় বসে মুখে পান চেবাতে চেবাতে বিড়বিড় করেন। মেয়ে মানুষের আবার বয়সের কিসের হো? 16 বছর কি কম? আজকে বিয়ে করলে কাল বাচ্চা নেবে, এতে আবার বয়স কিসের? আমাদের বিয়ে হয়নি। আপনি আর আমার জান এক নন আমি। কালো রঙের জর্জেট কাপড়ের মাঝে সুতির মিশ্রণে একটা পাঞ্জাবি পরে তার হাতা গোটাতে গোটাতে সিঁড়ি বেয়ে নামছে ইরফান। মুখমণ্ডল শীতল, সুরমা দেওয়া, চোখে মায়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে। আসফিয়া খানের পাঞ্চিবর্ণ বুঝে আসা চোখ কোনো রকম হাসার চেষ্টা করে। আমি বলতে চাইছি বিয়ের জন্য আয়না একদম উপযুক্ত। আমি বলছি কি, আপনাকে ভাবতে হবে না, আমি আছি তার জন্য। কি ভয়ঙ্কর দৃষ্টি! আসফিয়া খান থমকে যান, ব্যথাতুর গলায় বলো। আমি তোমার ভালো চাইতে হবে না। পুনরায় কথা কেড়ে নিয়ে থমথমে গলায় বলে। আসফিয়া খান চুপসে যায়। ইরফান চুলে হাত বোলায়। আসফিয়া খানের সাথে যেন আওয়াজ ব্যবহার হয়, সেটা যেন আমার জানের ক্ষেত্রে ব্যবহার না হয়। আমি সে নরম, তার প্রতি বের হওয়া প্রতিটি আওয়াজ তার চেয়েও নরম হতে হবে। আপনি জানেন তো কি হয়, সে আমার নিশ্চয়ই। ছেলের কষ্ট আপনি চাইবেন না। আসফিয়া খান উত্তেজিত হয়ে ছেলেকে আঁকড়ে ধরে পিঠে হাত বুলিয়ে দেয়। তোমার কষ্ট আমাকে ক্ষতবিক্ষত করে, তোমার যাতে খুশি তাই হবে ইরফান। আমি তার কষ্টে ক্ষতবিক্ষত হয়, কিছুতে নই। আপনার ছেলেকে ধ্বংস করার ক্ষমতা রাখে ওই নারী। আটকে ওঠেন আসফিয়া খান। ছেলের ভক্ত তিনি, ছেলের কিছু হলে মরে যাবেন। কত যত্ন আর আল্লাহর আবদার চেয়ে চেয়ে আনা সে। তোমার সব কথা মর্জুর ইরফান, সব। হঠাৎ সিঁড়ি বেয়ে ছোট ছোট কদমে আয়নাকে নামতে দেখে সেখানে তাকায় ইরফান। কৃষ্ণচূড়া ফুলের মতো টকটকে লাল রঙের গাউনে সদ্য ফুটন্ত গোলাপ লাগছে। থমকে যায় ইরফান, শ্বাস আটকে আসছে। গোল লাগা দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দূরে দূরে বুকে সিঁড়ির কাছটা এগিয়ে যায়। খোলা লম্বা চুলে 16 বছর বয়সে আয়নাকে দেখতে মারাত্মক সুন্দরী লাগছে। আসফিয়া খান নিজেও মুগ্ধ হন।
সে সৌন্দর্যে মুখ ফুটে বার করেন, মাশাআল্লাহ পড়েন। মনে মনে আওড়ায় ছেলের পছন্দের প্রশংসা। সত্যি মেয়েটা কোনো স্বর্গের অপ্সরা। ইরফানের বাড়ন্ত হাতে কাঁপা কাঁপা হাত এগিয়ে দিয়ে যত সহকারে নিজের কাছে এগিয়ে ওড়না দিয়ে ঘোমটা টানে, কপালে চুমু খেয়ে হাতের ছোট্ট আঙ্গুলে হালকা কামড় দেয়। মুগ্ধ সুরে বলে, কারো নজর তোলার সাহস নেই, সেখানে নজর লাগুক দূরের বিষয়। যেখানে আমার ভয়ঙ্কর নজর পড়েছে তা ছাড়িয়ে দূর দূরান্তে কারো সাহস নেই, তবে ভয়ঙ্কর সৌন্দর্যে নজর কেটে দিলাম। এমন নেশাভরা গলায় আবেগঘন শব্দে কেঁপে ওঠায় না। হঠাৎ মোবাইল বেজে উঠতে আয়নার হাত ধরে আসফিয়া খানের কাছে দিয়ে আদর সুরে বলে, সাথে থাকবে, আমি বাড়ির বাইরে পা রাখবো। আমি বাইরে যাচ্ছি, বাড়ির বাইরে পা রাখবে না, আমি আসছি। মাথা নাড়িয়ে সায় জানায় আয়না। মুচকি এসে কপালে পুনরায় চুমুকে মোবাইল রিসিভ করে বড় বড় পায়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে সুবুর সহ কিছু গার্ড সমেত বাড়ির পেছনের মাঠে উপস্থিত হয়, যেখানে ভিড় জমেছে এলাকাবাসীর। বাড়ির সকল পুরুষ বেরিয়ে যায়, শুধু থেকে যায় নারী সার্ভেন্ট। বাইরে বিশাল দেহের বডিগার্ড। আয়না সেদিকে তাকিয়ে হঠাৎ মেয়েলি মোলাম স্পর্শে সেদিকে তাকায়। দেখতে পায় আসফিয়া খানকে। মহিলা ভয়ঙ্কর সুন্দরী। প্রথমে যখন দেখাচ্ছিল ভয়ে আত্মা উড়ে গিয়েছিল। তার কঠোরতা শুনে এখন তো এত কাছে জমে যায় আয়না পরক্ষণে। আসফিয়া খানের নরম গলায় স্থির হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমন সুন্দর তেমনই রূপবতী। আমার ছেলের পছন্দ আছে, পাতাল খুঁজে হিরে নিয়ে এসেছে। কই সোফিয়া, গয়না কত দূর? আয়নাকে সোফায় বসিয়ে মাথায় চুমু খেয়ে সোফিয়া দুজন মহিলা কর্মী নিয়ে হাত ভর্তি গয়নার বাক্স সাজান। সেখান থেকে একটা মোটা হার গলায় ঝুলিয়ে তুতনি চেপে ধরে মুচকি হাসে। কি সুন্দর মানিয়েছে না সোফিয়া? উৎসাহিত সাফিয়া হেসে মাথা নাড়িয়ে হাত বুলিয়ে দেয়। আয়না দ্বিগুণ হাসে। ইরফান খানের পছন্দ বলে কথা আমি। খাসা বলছো তো, পছন্দ হয়েছে আয়না? এই সব কিছু তোমার জন্য, দোয়া স্বরূপ, তোমার হবু শ্বশুর আব্বু আর আমার পক্ষ থেকে। সব গয়নার দিকে একবার বড় বড় দৃষ্টিতে তাকায়, চমকে তাকায়। সেদিকে তাকিয়ে হাসেন আসফিয়া খান আর সাফিয়া। আসফিয়া খান আরও কিছু গয়না শরীরে জড়িয়ে দিতে দিতে বলে, এগুলো তো কিছুই নাই, তোমার নামে কোষাগারে অনেক অনেক কিছু জমে আছে। আমার ছেলেটা বড্ড পাগল তোমার প্রতি। ঘরের প্রতিটি আলমারি থেকে শুরু করে সবখানে তোমার প্রয়োজনীয় জিনিস দিয়ে ভরিয়ে দিয়েছে, কোনো কিছুর কমতি না হয়। সেই রকচটা যা চায় তার চাই। দেখো না, এক পলক দেখে সম্পূর্ণ কাশ্মীর খা খা করে। তোমাকে খুঁজে বের করে দিয়েছিল একদিনে। তার কথা মেনে চলো, মাথা করে রাখবে। আর আমায় সে কোনো কিছুতে কমতে হবে না, একদম ভালোবাসে ঐশ্বর্য দিয়ে মুড়িয়ে রাখবে। কিন্তু যদি সে চটে যায় তাহলে? মৃত দৃষ্টিতে তাকাতে আসফিয়া খান হেসে মাথায় চুমু খেয়ে চোখের ছড়ানো কাজল থেকে কাজল এনে ঘাড়ে ছুঁয়ে দিতে দিতে বলে, ইরফান খানের সঙ্গিনী তুমি, মৃত্যুর পরও সে তোমার পিছু নেবে, কখনো ছাড়বে না। তাই মানিয়ে নাও, তোমার জন্য যথেষ্ট সময় সে বরাদ্দ করেছে। কেমন? হঠাৎ দরজায় চোখ পড়তেই ভ্রু কুঁচকে আসে। গম্ভীর গলায় সেদিকে এগিয়ে আসতে আসতে বলে, কে তুমি? দরজার বাইরে সকালের দৃষ্টি যায়। আয়না মাথা নাড়িয়ে তাকাতে চমকে স্পষ্ট স্বরে বলে ওঠে, সাহিদ ভাই। এতক্ষণ পড়ছিলাম বিষাক্তময় আসক্তি সিজন 2, লিখেছেন সুমাইয়া আক্তার মিম, পর্ব 10। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পের শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।